সুপ্রিয় দর্শক, দ্য ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু গসিপের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের ভাই। কেমন আছেন? যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। ব্যস্ততা তো অনেক যাচ্ছে, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে যাচ্ছি। আর প্রথম প্রশ্নটাই, 9 দফার ঘোষণা দেওয়ার পর আপনি অনেক লাইমলাইটে আসেন, সবার মাঝে ভালো একটা আপনার নাম ছড়ায় যায়। এরপর দেখা যায় এই সময় এসে 9 দফার ওই ঘোষণাটা নিয়ে আপনি একটা পোস্ট করার পর থেকে শিবিরের সঙ্গে সাংঘর্ষিক একটা সম্পর্ক তৈরি হয়। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে ক্লারিফাই করবেন? প্রথম কথা হচ্ছে 9 দফা যখন দিই তখন সবার চিন্তাধারা একরকম ছিল। সবার একমাত্র গোল ছিল হচ্ছে গিয়ে কি যে ফ্যাসিস্ট হাসিনা খুনি আছেন তাকে বিতরণ করতে হবে। কিন্তু 5 আগস্টের মধ্য দিয়ে আমরা সেটা সফল হই। একটা পর্যায়ে গিয়ে আপনি দেখেন 5 আগস্টের আগে সবাই ইনক্লুসিভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবাই একটা প্ল্যাটফর্ম মানুষ, ডান বাম বলেন, শিবির বলেন, ছাত্র বলেন, সবাই। কিন্তু 5 আগস্টের পরে যার যার ঘরে ফিরে গেছে এবং প্রত্যেকে তার সংগঠনীয় যে এজেন্ডা সেটা অনুযায়ী কাজ করতেছে। এক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হতে পারে কি শিবির একটা হচ্ছে গিয়ে কি কোনো একটা অবজারভেশন থাকতে পারে কিংবা ভিন্ন কিছু থাকতে পারে, তাদের ভিন্ন এজেন্ডা থাকতে পারে, দলীয় সাংগঠনিক এজেন্ডা থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি শিবির যেটা বললো 9 দফা নিয়ে, আমার মনে হয় তাদের 9 দফা নিয়ে বেসিক্যালি কোনো কিছু নেই। ওটা হচ্ছে আরেকটু যদি আমি একটু ক্ল্যারিফাই করি, আজকে একটা বিষয় করতেছিল, সেটা আমি একটা পোস্টের মাধ্যমে ক্ল্যারিফাই করছিলাম। সেটা হচ্ছে যে 9 দফার পরে মানে আন্দোলনের পরে প্রত্যেকে তার হিস্সা নিয়ে হচ্ছে গিয়ে কনসার্ন। ওই যে হিস্যার বিষয়টা মূলত আজকে বর্তমান যে ক্যাচালটা চলতেছে সেটার পিছনে অন্যতম দায়ী হচ্ছে, প্রধানতম দায়ী হচ্ছে এই যে হিস্যা। আন্দোলনের পরে আমি কি পেলাম, প্রত্যেকে বলে আমি এতটুকু অবদান করছি, এদের সাথে যোগাযোগ রাখছি, কিন্তু এরা এখন আর আমাকে হচ্ছে কি সেই হিস্যাটা বুঝিয়ে দিচ্ছে না। সেটার কারণে মূলত হচ্ছে গিয়ে কি 9 দফাটার কথা বলা। আপনি যদি বলেন যে দেখেন, আমি কিন্তু আমার পোস্টে উল্লেখ করছিলাম যে যখনই হচ্ছে হিস্যার, যখন হচ্ছে একটা বাগড়া বিতরণ মানে একটা একটা ভাব তৈরি হয়েছে ওখানে, একটা যখন ডিফারেন্স তৈরি হয়েছে, তখনই হচ্ছে গিয়ে কি আমি বললাম যে সাদিক ইমাম আমার কাছে এসেছিলেন। তিনি হচ্ছে ওই দিন দীর্ঘক্ষণ আলোচনা হইলো যে একটাই কথা, যে আমাদের সাথে আর তাদের কোনো সেই কমিটমেন্ট তারা রাখতেছে না, অথচ তাদের জন্য অনেক কিছু করছে, আন্দোলনে আমাদের অনেক বেশি ভূমিকা, কিন্তু তারা এখন আমাদেরকে সেই সার্ভ দিচ্ছে না, সেই কাঙ্ক্ষিত যে মানে ইয়াটা সেটা দিচ্ছে না আমাদের। তখন হচ্ছে তারা আমাদের কাছে, তারা আমার কাছে বলতে চাচ্ছে তুমি একটু এই যে 9 দফার সাথে যে আমরা রিলেটেড ছিলাম, আমরা যে তোমার সাথে যোগাযোগ করছি, তখন আমরা যে হচ্ছে সবাই মিলে করছি, এটা তুমি একটু লেখো। আমি লিখলাম, আমি কিন্তু আমার প্রশ্ন উল্লেখ করছি, কিন্তু দেখেন আপনি যে প্রশ্ন করছেন কনসার্ন কেন, আমি হচ্ছে গিয়ে কি ওই 9 দফা লেখার পরে আমি হচ্ছে কি যার সাথে আলোচনা করে 9 দফা তৈরি হয়েছিল সে ফরহাদকে আমি পাঠিয়েছি। ফরহাদ ভাই সেটা হচ্ছে কি তাদের হচ্ছে উপর মহলে সবার সাথে হচ্ছে কি আলাপ আলোচনা করে প্রায় 2 ঘন্টা পরে আবার আমাকে পাঠাইছে। পাঠানোর পরে আমি গ্যাপ গেছে কিনা, কোনো ভুল তথ্য মিস আউট হয়ে গেছে। হ্যাঁ, তখন উনি আমাকে বললেন যে একটা তথ্য না, মানে একটা ওয়ার্ড সে চেঞ্জ করতে পারে নাই। তাহলে এখনই সেখানে আবার ইয়ে হচ্ছে, মূলত হচ্ছে ওই যে আবার হচ্ছে গিয়ে হিস্যার দ্বন্দ্ব হচ্ছে। তারা একটা কথা বারবার করে বলতেছে যে আমরা এদের পিছনে এত শ্রম দিলাম, এটা ওদের ন্যারেটিভ আর কি, যে আমরা আন্দোলনে আমাদের এত শহীদ, আমাদের আন্দোলন হচ্ছে যে এত কিছু, এত অবদান, আমরা আন্দোলন কোঅর্ডিনেট করছি, তাদের মুখে ভাষ্য আর কি, কিন্তু আমরা এখন পাচ্ছি না কিছু। এই অবস্থান থেকে এই যে হচ্ছে হিস্যার যে মনোভাব, হিস্যার যে ভাগিদারটা, এই ভাগ বাটোয়ারার কেন্দ্র করে হচ্ছে কি মানে ব্যক্তিকে আক্রমণ করা, আমার মনে হচ্ছে এতটুকু। আরেকটা বিষয় দেখেন, আমি একটা ক্লিয়ার করি। দেখেন, আমাকে হচ্ছে গিয়ে কি যে অনলাইনে একটা শ্রেণী হচ্ছে আমাকে মানে গাদ্দার বলে। অ্যাকচুয়ালি মানে কি আপনি দেখুন কমেন্টগুলো দেখেন, অ্যাকচুয়ালি আমাকে গাদ্দার বলে কোন মানে কি জুলাইয়ের গাদ্দার বলে না, তারা গাদ্দার বলে যে কি তাদের সাথে গাদ্দারি করা। যে আমি হচ্ছে গিয়ে কি তারা মনে করে যে যেহেতু কি তাদের ওই সময় শিবিরের সাথে যোগাযোগ করে আমি যদি দিছি, হয়তো আমি তাদের হচ্ছে কি কোনো না কোনোভাবে সম্পৃক্ত, সংগঠনের সাথে সম্পৃক্ত, এই জন্য তারা হয়তো ভাবে হচ্ছে কি যে আমি সংগঠনের সাথে গাদ্দারি করছি। এখন যদি আমি সেটা অন করতাম যে না, তাদের যে মানে কি মনোভাব আর কি, তাদের যে বাসনা, যে আমি যদি শিবির কোন করতাম মানে পুরোটা তাদের, সেই জায়গায় তারা বলতেছে যে তাদের সংগঠনের সাথে গাদ্দারি করছি। ভাই, 5 আগস্টের পর ক্রেডিট নিয়ে যে টানাটানি, এই টানাটানিতে কি আসলে আমাদের সেই রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি? আপনি কি মনে করেন? ডেফিনেট আমরা চেয়েছিলাম হচ্ছে কি যে বিদ্যমান যে কালচারটা আছে রাজনীতির, সেই কালচারটা আমরা চেঞ্জ করবো। তো কালচার চেঞ্জ করতে হলে কি বিদ্যমান কালচার আমরা উপরে ফেলছি, উপরে ফেলতে পারি নাই, শুধুমাত্র হচ্ছে মাথাটাকে আমরা হচ্ছে কেটে ফেলতে পারছি, হাসিটাকে আমরা হটাতে পারছি, কিন্তু যেখানে যে মেকানিজমটা আছে, সিস্টেমটা আছে, সেটা যদি আমার ভাঙতে হয়, ওই যে আমাদের আগের উদ্দেশ্যে আগাইতে হবে, মানে বেসিক জায়গায় আমাদের ঐক্যমত থাকতে হবে। কিন্তু ওই যে বেসিক জায়গায় ঐক্যমত কেন হচ্ছে না, প্রত্যেকে তার মানে যা যা হিসেটা চাচ্ছে। সেই জায়গা থেকে যদি মানে এখন প্রত্যেকেই মানে ভাবতে পারে যে যে আমরা তাদেরকে শ্রম দিছি, তাদের ভাষ্য যে তারা মন্ত্রী হয়ে গেছে, তাহলে আমাদেরকে তো কিছু না কিছু দিবে, মন্ত্রী পিএস দিবে, কিংবা হচ্ছে কি পুলিশ দিবে, ডিসি দিবে, এই দিবে সেই দিবে। কিন্তু ওই যে যে জাগতিক যে ভাবনাটা, যে সাংগঠনিক যে ভাবনাটা, আমি আমি দিছি, গিভ এন্ড টেক, আমাকে দাও, ওই যে জায়গা থেকে তখন হচ্ছে গিয়ে কি যে লাউ সেই কোদে হচ্ছে আর কি, আবার হতাশ, যেটা 90 পরবর্তী হয়েছিল।
যে 90 পরবর্তী এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে এসেছিলাম, আবার হচ্ছে হিসার ভাগাভাগি দলীয় কামড়া কিংবা সাংগঠনিক কামড়া সেটা হচ্ছে হারিয়ে যাচ্ছে। এটা হতাশা তৈরি করতেছে। আমার মনে হয় আহত যারা আছে, সেটা একটা পা হারাইছে, একটা হাত হারাইছে, সে একটা হাত হারানোর চোখ হারানোর মানে আমাদের জসিম ভাই 71 হলো, উনি হয়তো একটা চোখ হারাইছে, অথবা উনি এক চোখে দেখতেছে, এক চোখ দেখে বলতেছে আহা আমি এই একটা চোখ মানে বেঁচে রয়েছে কি টিকে আছে কি এগুলো দেখার জন্য। আপনি যে বললেন যে পুরনো সংস্কৃতিটাকে, রাজনৈতিক সংস্কৃতিটাকে ভেঙে নতুন করে গড়ার কথা, আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি, আপনারা যখন আসলেন তখন আপনাদের একটা কথা ছিল আপনারা লেজুর ভিত্তিক হবেন না, কিন্তু আমরা পরবর্তীতে একটা সময় দেখলাম যে জাতীয় নেতাদের সঙ্গে আপনারা বিভিন্ন পদযাত্রায় যাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমরা দেখলাম হচ্ছে কি এনসিপির যে পদযাত্রায় ঘিরে হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট আহ্বায়ক যিনি, উনি হচ্ছে কি ওই পদযাত্রা অংশগ্রহণ করছে, বক্তব্য দিয়েছেন, এমন হচ্ছে কি সেটা ফেসবুকে আপলোড করছে। তো এইটা হচ্ছে কি এটা আমরা মনে করি যে আমরা যে অবস্থান নিছি সেটার সাথে হচ্ছে কি আক্ষরিক অর্থে মানে যেটা কি মানে দৃশ্যমান যেটা সেটার সাথে সাংঘর্ষিক সেটা মনে করি। তবে সেটা হচ্ছে কি দলীয় কোনো সিদ্ধান্ত না, সংগঠন কোনো সিদ্ধান্ত না, সেটা তিনি ব্যক্তি আকারে করেছেন। সেটার জন্য হচ্ছে আমরা গতকাল একটা মিটিং ডেকেছি, মিটিং ডেকে তাকে হচ্ছে কি সেটা হচ্ছে কি জবাবদিহির আওতায় আনা হয়েছে। তো সেটা কারোর সাথে যোগাযোগ করে না, আমরা আমাদের পক্ষ থেকে হচ্ছে কি আমরা একটা অবস্থান ক্লিয়ার করব। সেটা আমাদের যে আমরা যে অবস্থান জানিয়েছি সেটা সাংঘর্ষিক আমরা এখন ক্লিয়ার করি, এমন কোনো কিছু সেটা ব্যক্তি আকারে যেতে পারে। তাদের সাথে হয়তো বাকি যে পরিস্থিতি শিকার কিংবা তিনি গেছেন, তিনি হয়তো একটা ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু সেটা আমাদের কোনো সংগঠনের সিদ্ধান্ত না, এটা ক্লিয়ার করি। আরেকটা ব্যাপার হলো, আপনি একটু আগে ফান্ডিং এর একটা কথা বললেন যে ছাত্র সংগঠন চালাতে গেলে ফান্ডিং এর একটা ব্যাপার আছে, আপনারাও তো ছাত্র সংগঠন হিসেবে আসলেন, আপনাদেরও ফান্ডিং এর একটা ব্যাপার আছে। এখানে আমরা রিসেন্টলি কিছু ঘটনা দেখছি যে অনেকেই আসলে চাঁদাবাজি বা এই টাইপের কিছু কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এবং সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা জিনিস হচ্ছে যে এই সংগঠনটা এভাবে হয়তো বা চলছে, এটা নিয়ে আসলে আপনার স্ট্যান্ড কি থাকবে? দেখেন, প্রথমত কথা হচ্ছে এখানে যারা এই সংগঠন যারা আছে নেতৃত্ব পর্যায়ে, অ্যাটলিস্ট হচ্ছে কি যদি তারা কোনো হচ্ছে কি টাকা এদিক সেদিক করতো কিংবা হচ্ছে কোনো চাঁদাবাজির সাথে কিংবা হচ্ছে কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকতো, তাহলে অন্তত 2-4টা করলে একটা না একটা তো বের হইতো। এখন পর্যন্ত সংগঠনের নেতৃত্ব পর্যায়ে কারো বের হয়নি। আপনি দেখেন বের হয়েছে কার, বের হয়েছে হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো সমন্বয়কে, কোনো বুরুঙ্গিমারি কলেজের সমন্বয়কের চাঁদাবাজির হিসেবটা বের হয়েছে। সেই জায়গা থেকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের বিষয় আলাদা। আচ্ছা, এই জায়গাটায় আমার আরেকটু ছোট্ট একটা প্রশ্ন, যে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক যারা ছিল এরা এবং বাকসাস, এটার আসলে সম্পর্কে প্রথম কথা হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তখন একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম হয়েছে, ডান বাম শিবির ছাত্র সবাই এখানে আসছে। এই যে সমন্বয়কের মানে কি দায়বদ্ধ আমাদের না, সমন্বয়ক হচ্ছে কি এটা ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম ছিল। তারা তো হচ্ছে আগের একাধিক সংগঠন বিলং করা ব্যক্তিরা এসে সমন্বয় হয়েছে, তারা পরে বের হয়ে গিয়ে তাদের মন মতো তারা কাজ করছে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে ছাত্র সংসদের সাথে ওই যে আগের সমন্বয়ে কোনো হচ্ছে গিয়ে কি কোনো একটা সম্পর্ক আছে, আমার মনে হয় কোনো সম্পর্ক নাই। আর কখনো কথা হয় না কিংবা কোনো ফরমাল কোনো সম্পর্ক নাই কিংবা হচ্ছে সাংগঠনিক কোনো সম্পর্ক নাই। আমরা এখন ভাই একটু ডাকসুতে ফিরি। আপনি 19 সালের ডাকসু করেছেন, দেখেছেন, এখনকার ডাকসুর পরিবেশটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এখনকার ডাকসু যে আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি সেটা হচ্ছে কি 19 সালের তুলনায় আমি যে মানে সার্বিক তুলনায় বলতে কি মোটামুটি এটা একটা ভালো একটা অবস্থান আছে। কিন্তু তখন কেন হচ্ছে, তখন হচ্ছে কি একটা ছাত্র সংগঠন যেটা হচ্ছে দলীয় ছাত্র সংগঠন, তারা একটা কবজা করে রেখেছিল, প্রশাসন তাদেরকে হেল্প করেছিল। এখন সেটা আমার মনে হয় আছে বলে মনে হয় না। আচ্ছা, আমরা এই ডাকসুর গল্প আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই ছাত্র সংগঠনগুলো অনেক রকম শিক্ষার্থী বান্ধব কার্যক্রম শুরু করে। আপনাদের এরকম কার্যক্রম আমি এই যে আরেকটু অ্যাড করে দেই, এই কাজগুলোর মধ্যে অনেকেই দেখা যায় খেলাধুলা আয়োজন করা, পানির ফিল্টার দেয়া, এই ধরনের কিছু কার্যক্রম আপনাদের কি ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন আমি একটু ক্লিয়ার করি, ছাত্র সংগঠনের কাজ না হচ্ছে কি এখানে হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম করা। এখানে ছাত্র সংগঠনের কাজ না হচ্ছে কি একটা সমস্যা উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে নিজেরা সলভ করে দেওয়া, নিজস্ব অর্থায়নে সলভ করে দেওয়া, এটা ছাত্র সংগঠনের কাজ না। তার কাজ হচ্ছে কি শিক্ষার্থীর দাবি দাওয়া তুলে ধরা, শিক্ষার্থীদের কাছে যা তাকে শুনে তার কি সমস্যাটা কি সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে হচ্ছে কি প্রশাসন থেকে আদায় করে নেওয়া। অনেক ছাত্র সংগঠন হচ্ছে কি নিজেরা স্বপ্রণোদিত হয়ে এই কাজটা তারা করার চেষ্টা করছে। সেটা হচ্ছে কি ছাত্রদের যে হচ্ছে যে এখানে যে কালচারটা সেটাকে হচ্ছে ব্রেক করে দিচ্ছে। তারপর আবার হচ্ছে যে একটা সংগঠন করলে যেহেতু সামনে ডাকসু বিবেচনায় অন্য ছাত্র সংগঠনের উপর চাপ পড়ে যায়, ওই যে একটা যেহেতু কালচার ঢুকে গেছে, তা আমরা হচ্ছে কি এটা আমার ছাত্র সংগঠন হওয়ার মানে কি মানে পরে না আর কি, আগে আমরা এই কাজগুলো করছি। যে হচ্ছে কি আমি খোলামেলা বলেছি কি কম্বল বিতরণ থেকে যে তখন একটা তৈরি হয়েছে যে সবাই এটা করতেছে, তখন প্রশাসন মানে কি স্ট্যাবল না কম্বল বিতরণ কিংবা দুটো খেলাধুলা আয়োজন করা, এতটুকু আমাদের মনে হচ্ছে শুধু কম্বল বিতরণ খেলাধুলা আয়োজন করা। আর একটা ছোট্ট কাজ আমরা করেছি, সেটা হচ্ছে কি যে হলে যে হলের সামনে মানে যে গেটম্যানের কাছে একটা হচ্ছে সাইকেল ইকুইপমেন্ট দিয়ে দেওয়া, কারো যদি কি সাইকেল অ্যাক্সিডেন্ট নষ্ট হয় সেটা হচ্ছে কি ঠিকঠাক করার জন্য, এত কিছু একটা বিষয়। কিন্তু অল ওভার যদি কথা বলি এটা কখনোই ছাত্র রাজনীতি কালচার হতে পারে না।
ছাত্র রাজনীতি হচ্ছে গিয়ে কি সেখানে হচ্ছে সে একটা বিষয় নিশ্চয়তা দিবে যে এখানে যে হচ্ছে গিয়ে কি কোনোভাবে সে ভয়ের সংস্কৃতি এখানে হাজির করবে না। আগের যে পুরাতন কালচার, দাসত্বের কালচার, সিট বাণিজ্য, সিটকে কুক্ষিত করে রাখা, এখানে হচ্ছে ভয়ের কালচার, ত্রাসের কালচার হাজির করা, সেটা থেকে শিক্ষার্থী একটা অভয়ের জায়গা তৈরি করবে। আলটিমেট কথা হচ্ছে এখানে পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি করবে যে এইখানে রাজনীতিটা কেমন হবে, রাজনীতির কাঠামোটা কেমন হবে। ভাই ডাকসু নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি, আপনারা কি নিয়ে আসছেন? সবার প্রতিনিধিত্ব উঠে আসবে। যদি এতটুকু এনশিওর করা যায় তাহলে আমার মনে হয় যে ডাকসুটা এফেক্টিভ হবে। আপনি যদি ছোট্ট একটা উদাহরণ দিতে কি হয় দেখেন, আমরা হচ্ছে 19 ডাকসু আমি দেখেছি, সেখানে আমাদের পরিবহন সম্পাদক হচ্ছে কি আমাদের একজন ব্যক্তি, তিনি ছাত্রলীগ করতেন, তার সাথে পরিবহনের কোনো কানেকশন নাই। দলীয় সে হচ্ছে দলকে সে হচ্ছে কি দীর্ঘদিন শ্রম দিছে, দল তাকে হচ্ছে ওই জায়গায় পরিবহন সম্পাদক দিয়ে দিচ্ছে, সে হয়ে গেছে পরিবহন সম্পাদক, কিন্তু সে আলটিমেটলি কাজ করছে, কোনো কাজ করতে পারে না। কিন্তু এখন দেখেন, যদি এই ডাকসুতে যে পরিবহনে দীর্ঘদিন কাজ করছে, সেটা ফরম্যাটের দায়িত্ব পালন করছে, সে বুঝবে যে পরিবহন কি কি সমস্যা, সে যদি জিতে আসতে পারে তাহলে হচ্ছে গিয়ে কি পরিবহন সেক্টরে হচ্ছে কি ভালো একটা উন্নতি হবে। তাহলে আদারওয়াইজ কোনো কিছু যে সেটা হলে থাকে, মনে করেন আমি যদি হচ্ছে আমার সংগঠনের ছেলে ভালো ডেডিকেশন দেখাইছে, ভালো ভালো ফেস, মানলাম ভালো ফেস, কিন্তু ভালো গ্রহণযোগ্যতা আছে বাইরের মধ্যে, কিন্তু তার হচ্ছে গিয়ে কি কখনো সে মানে বাসে যাতায়াত করে নাই, বাসের শিখে পালস বোঝে না, বাসে কি কি সমস্যা, কি কি হচ্ছে কি পীড়নের সম্মুখীন হয় সেটা যে জানলাম, তাহলে সে আলটিমেট কিছু করতে পারবে। আমার মনে হচ্ছে কি এটা ইনক্লুসিভ যদি করতে পারে, যদি হচ্ছে কি ওইখান থেকে প্রতিনিধি উঠে আসতে পারে, মানে কি যারা বাসে যাতায়াত করে তাদের একটা অভিজ্ঞতা আছে, তাহলে হচ্ছে ডাকসুটি ইফেক্টিভ হবে। সনাতন ধর্মী যারা আছে তাদের যদি প্রতিনিধি নিয়ে আসতে পারে, তাহলে তারা কি কি সমস্যা ফেস করতেছে সে এখান থেকে ফাইট দিতে পারবে। একই সাথে আপনি যদি হচ্ছে কি হরিজন যারা আছে, হরিজন যদি একটা প্রতিনিধি উঠে আসতে পারে, হরিজন শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে কি এখানে হচ্ছে ভালোভাবে সার্ভাইভ করতে পারে। আমার মনে হচ্ছে ডাকসুকে ইফেক্টিভ করার জন্য সবাইকে নিয়ে সকল প্রতিনিধি যদি আমরা কি উঠে নিয়ে আসতে পারি তাহলে একটা কার্যকর। ভাই আজকের সর্বশেষ প্রশ্নতে আসি ভাই, আব্দুল কাদের যদি বিপি হয় তাহলে শিক্ষার্থীদের জন্য কি কি আসবে নতুন? যদি আমি ডাকসুতে উঠে আসতে পারি, সে জায়গায় আমার চেষ্টা থাকবে যে শিক্ষার্থীদের সত্যিকার অর্থে যে প্রতিনিধি কণ্ঠস্বর মানে হয়ে ওঠার চেষ্টা করব। তো ইতিপূর্বে যে আমি ক্যাম্পাস আসার পর থেকে চেষ্টা করছি সেটা কিন্তু ইনফরমালি নিয়ে কাজ করবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ধারটা উন্মোচন করা। ব্যাচেলের সম্মুখীন হচ্ছে গিয়ে কি যেখানে খাবার সংকটটা, আবাসন সংকটটা, এখানে 52% নারী শিক্ষার্থী, তাদের জন্য মাত্র 5টা হল, সেটা তো হওয়ার কথা ছিল না। তাদের সে আবাসনটা নিশ্চিত করা। যদি আমি ফর্মাল দায়িত্ব যদি পেতে পারি, ফর্মাল যদি প্রতিনিধিত্ব হয়ে উঠে আসতে পারি, আমার যে পূর্বের যে অভিজ্ঞতা, পূর্বের যে হচ্ছে একাগ্রতা, আগ্রহ, সেটাকে কাজে লাগিয়ে আমি সেই কাজগুলো করার চেষ্টা করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি এখানে বেনিফিটেড হবে, শিক্ষার্থীর অধিকার জায়গাটা নিশ্চিত হবে, ঈর্ষার জায়গাটা নিশ্চিত হবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে।